বাওজুন কেবল এক রসোভার মহিলার তৈরি স্টেক খেয়েই তার চোখ উজ্জ্বল হয়ে উঠল আর তার গায়ের লোম দাঁড়িয়ে গেল। এমন সুস্বাদু খাবার প্রাচীন মানুষের কাছে প্রথমবারের মতো এতটাই অভাবনীয় ছিল যে তার মনে যেন আতশবাজি জ্বলে উঠে। বাওজুন এটিকে পৃথিবীর সবচেয়ে সুস্বাদু খাবার বলে উচ্চ প্রশংসা করে। এর আগে এক মিশেলিন শেফ জি ইয়েং একটি দুর্ঘটনার কারণে 5 বছর আগে চলে আসে। তিনি জোসন আমলের বাওজুনকে শুটিং সেটের একজন অভিনেতা মনে করে অজ্ঞাতে তাকে বেঁধে মারধরও করে। জি ইয়েং আর চ্যাং জিন যখন তাদের ব্যাগ খুঁজতে খাদের কাছে যাচ্ছিল তখন হঠাৎ রেইনবো সৈন্যদের হাতে ধরা পড়ে আর তাদের বন্দী করা হয়। সৌভাগ্যবশত জি ইয়েং তার বয়সের কারণে নির্বাচিত হননি আর চ্যাং জিনও মিথ্যা বয়স বলার কারণে বাদ পড়া সত্ত্বেও তাদের রান্নাঘরে পাঠানো হয়। অন্যদিকে বাওজুনকে বুজিয়াং উদ্ধার করার পর তিনি দুজনকে খুঁজতে শুরু করে আর নদীর ধারে জি ইয়েং এর চুলের ব্যান্ড খুঁজে পায়। তিনি আশা করেননি যে সে নিজেই এসে ধরা দেবে। তারা জুঙি ক্যাম্পের দিকে যাওয়ার সিদ্ধান্ত নেন। এই রাতে হঠাৎ করে একটি ভিআইপি অতিথি বাড়িতে এসে হাজির হন। জি ইয়েং সেই অতিথির সঙ্গে একটি চুক্তি করে যে যদি তিনি খাবারে সন্তুষ্ট হন তবে রান্নাঘরের সকলকে ছেড়ে দেওয়া হবে। আগত এই ভিআইপি অতিথি ছিলেন কুইং রাজবংশের রাজপ্রাসাদের ইজান পরিবারের সদস্য। তাদের পুত্র ইয়ান সং যাই রাজার ছোটবেলার বন্ধু ছিল। তারা রেইনবোর অজুহাতে অসংখ্য পরিবারকে ধ্বংস করে দিয়েছিল। এই ভোজসভায় আপনি যত ভালো খাবারই তৈরি করুন না কেন তারা খুঁজে আপনাকে দোষী সাব্যস্ত করবে আর শেষ পর্যন্ত মোটা অঙ্কের ঘুষ না দিলে নিষ্ঠুর নির্যাতনের শিকার হতে হবে। জি ইয়েং এর কাছে এমন একদল খারাপ লোক এসে হাজির হয়। জি ইয়েং প্রতিজ্ঞা করে যে তিনি এই লোকদের খাবারের সঙ্গে খারাপ আচরণ করার জন্য চরম শাস্তি দেবে। রান্নাঘরের সকলে একত্রিত হয়ে শেষ লড়াইয়ের সিদ্ধান্ত নেয়। জি ইয়েং সমস্ত উপকরণ একত্রিত করে একটি ফরাসি স্টেক তৈরি করার সিদ্ধান্ত নেয়, কিন্তু মাংস দড়ির মতো শক্ত ছিল। জি ইয়েং তার বাবার দেখানো পুরানো রান্নার রেসিপির কথা মনে করে, যেখানে শক্ত মাংস নরম করার জন্য গরম জলে রান্নার পদ্ধতি ব্যবহার করা হয়। ফরাসি খাবারেও এর একটি অনুরূপ পদ্ধতি আছে যাকে সুভিডে রান্না বলা হয়, অর্থাৎ কম তাপমাত্রায় ধীরে ধীরে রান্না করা। তিনি চালের কাগজে তেল লাগালেন, মাংস মাঝারি আকারের টুকরো করে কেটে নিলেন আর মাশরুম দিয়ে মাংসের টুকরোগুলো মুড়িয়ে দিল আর শেষ পর্যন্ত দড়ি দিয়ে শক্ত করে বেঁধে নিল। তিনি চ্যাং জিনকে ফুটন্ত জলে ঠান্ডা জল মেশাতে বললেন আর বারবার নাড়তে বললেন। এরপর তিনি জল পরীক্ষা করার জন্য তার হাত জ্বলে দিলেন। তাপমাত্রা 49 থেকে 55 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে হলে শক্ত মাংস নরম হয়ে যাবে। যখন জলের তাপমাত্রা সঠিক পর্যায়ে পৌঁছায় জি ইয়েং মাংসটি জ্বলে রাখলেন। খুব শীঘ্রই মাংস রান্না হয়ে গেল। এটি কেবল নরমই হয়নি, বরং লোভনীয় সুগন্ধ বের হচ্ছিল, এমনকি এর স্বাদও ছিল অসাধারণ। ইজান পরিবার রেইনবোর অজুহাতে সমস্যা তৈরি করতে এসেছিল। আসলে তারা হং জিং ডাকে তার নাতনি মেইশিয়াংকে সমর্পণ করতে বাধ্য করতে চেয়েছিল। তারা সবকিছু নিয়ে খুঁতখুঁতে ছিল আর এমনকি ভোজসভার ভালো স্টেক খাবারেরও নিন্দা করে যেন তারা অপমানিত হয়। জি ইয়েংকে জিজ্ঞাসাবাদ করার জন্য আনা হলো। তিনি দেখলেন যে তাদের মধ্যে কেউ এখনো মাংস স্পর্শ করেনি। জি ইয়েং বুঝতে পারলেন যে তারা ইচ্ছা করেই ঝামেলা করছে। তিনি বললেন যে খাবার না খেয়েই দোষী সাব্যস্ত করা অন্যায়। জি ইয়েং আশা করলেন যে তারা খাবারটি পরীক্ষা করে তারপর বিচার করবে, কিন্তু ইয়ান পরিবারের তা করার কোনো ইচ্ছা ছিল না। বরং তারা হং জিং ডার নাতনিকে সামনে নিয়ে এসে বললেন যদি এই খাবার তাদের পছন্দ না হয় তবে তারা মেইশিয়াংকে নিয়ে যাবে আর জি ইয়েংকে মৃত্যুদণ্ড দেবে। জি ইয়েং নির্ভয়ে বললেন আপনারা আগে খাবারটি খেয়ে তারপর সিদ্ধান্ত নিন। ইয়ান পরিবার অনিচ্ছাকৃতভাবে মাংসের টুকরো মুখে দিল। তৎক্ষণাৎ তাদের চোখ বড় হয়ে গেল। মাংস টুফুর মতো নরম আর এর স্বাদ যেন একটি বোমার মতো তাদের জিহ্বায় বিস্ফোরিত হলো। জি ইয়েং আসলে মাশরুম আর চিংড়ি দিয়ে একটি গোপন সস তৈরি করেছিল যা আধুনিক বিজ্ঞান আর প্রাচীন উপাদানগুলিকে একত্রিত করে এই খাবারটি তৈরি করেছিল। ইয়ান পরিবারের সদস্যরা খাওয়া থামাতে পারছিল না, কিন্তু মুখে বলছিল যে এটি সুস্বাদু নয়। হং জিং ডা সন্দেহ করল আর নিজেই এক টুকরো মাংস খেয়ে দেখল। সঙ্গে সঙ্গে তার স্বাদ যেন বিস্ফোরিত হলো। তিনি দ্রুত বুঝতে পারলেন যে এটি সবই ইয়ান পরিবারের একটি চক্রান্ত ছিল। তাদের মিথ্যা ফাঁস হয়ে যাওয়ায় তারা সরাসরি জি ইয়েংকে মৃত্যুদণ্ড দেওয়ার নির্দেশ দিল। যখন জি ইয়েং চোখ বন্ধ করে সব দেবতাকে ডাকছিল তখন লিশিয়াং যেন আকাশ থেকে নেমে এলো। তিনি মাটিতে হাঁটু গেড়ে বসে থাকা জি ইয়েং এর দিকে জ্বলন্ত দৃষ্টিতে হেঁটে গেল। তার কণ্ঠস্বর শুনে জি ইয়েং সম্পূর্ণ হতবাক হয়ে গেল। এই নির্বোধ ব্যক্তিটি আসলে রাজা ছিল। তিনি মনে করল যে তিনি এর আগে তাকে বেঁধেছিল, খাবার খাইয়েছিলেন আর চড় মেরেছিল। তার পা কাঁপতে শুরু করল। তিনি নিশ্চিত ছিল না যে তার জীবন রক্ষা পাবে কিনা, কিন্তু যখন লিশিয়াং নিজেই সেই মাংসের টুকরো খেল সঙ্গে সঙ্গে তার চোখ বড় হয়ে গেল, হাত কাঁপতে
কাঁপতে শুরু করল আর লোম দাঁড়িয়ে গেল, তার পিছনে যেন আতশবাজি বিস্ফোরিত হল। যদিও তিনি সবচেয়ে ভয়ঙ্কর স্বৈরশাসক ছিল, তবুও তিনি জোশনের সবচেয়ে শক্তিশালী ভোজনরসিকও ছিল। তিনি এক কামড়েই সেই স্বাদের রহস্য খুঁজে পেল। তিনি ইয়ান পরিবারকে জিজ্ঞাসা করল কেন তারা মিথ্যা বলেছে। ইয়ান সং যাই দ্রুত তার সামনে ঝুঁকে বলল যে কেবল রাজাই এমন স্বাদ বুঝতে পারে। জি ইয়েং মনে মনে এই তোষামোদকারীকে 10,000 বার গালি দিল। লি শিয়াং অবশেষে বিশ্বাস করল যে জি ইয়েং একজন শেফ, কিন্তু তিনি বুঝতে পারল না যে কেন একজন মহিলা রান্নায় এত পারদর্শী। জি ইয়েং বলল, আমার বাবা রান্না পছন্দ করত, আর ভালো খাবার তৈরি করা ও উপভোগ করা আমার দায়িত্ব। কিন্তু যখন লি শিয়াং তার উৎস সম্পর্কে জানতে চাইল, জি ইয়েং সাহসের সঙ্গে বলল, আমি 5 বছর ভবিষ্যতের থেকে এসেছি। এই সময় ইয়ান সং যাই জিজ্ঞাসা করল মেই শিয়াংয়ের কি হবে। লি শিয়াং বলল যে তাকে আগামীকাল প্রাসাদে নিয়ে যাওয়া হবে। জি ইয়েং হঠাৎ মনে করল যে এই মেয়েটি সেই ঘটনার মূল কারণ যার কারণে ঘটনাটি মিথ্যা প্রমাণ হয়েছিল, আর হং জিং ডা তার সরল কথার জন্য নির্বাসিত হয়েছিল। যাওয়ার আগে তিনি রাজাকে তিরস্কার করে যে তিনি সৌন্দর্যে মগ্ন দুষ্ট মন্ত্রীদের প্রশ্রয় দেন আর সাধারণ মানুষের ক্ষতি করে। লি শিয়াং এই সব তার মৃত মায়ের প্রতিশোধ নেওয়ার জন্য করছেন। এরপর তিনি তার মন পরিবর্তন করে রেইনবো পরিকল্পনা ত্যাগ করার সিদ্ধান্ত নিল আর মেই শিয়াংকে আর প্রাসাদে নিয়ে গেল না। কারাগারে জি ইয়েং চাংজিনকে তার সময় ভ্রমণের রহস্যের কথা বলল। চাংজিন অবিশ্বাস্যভাবে তার কথা বিশ্বাস করল, কারণ তাদের প্রথম সাক্ষাতেই তিনি জি ইয়েং এর মধ্যে এমন একটি গন্ধ পেয়েছিল যা এই সময়ের নয়। জি ইয়েং বিশ্বাস করল যে সময় ভ্রমণ সেই ওয়াং ইজুনলু প্রাচীন রেসিপি বইটির সঙ্গে সম্পর্কিত, আর তিনি সেটি ফিরে পেতে দৃঢ় প্রতিজ্ঞ ছিল। হং প্রাপ্তবয়স্ক হঠাৎ কারাগারে এলো আর তাদের পালানোর জন্য প্রতিশ্রুতি দিল আর ভ্রমণের খরচও দিল, কিন্তু যখন তারা তাদের ব্যাগ খুঁজতে খাদের কাছে পৌঁছালো, চাংজিন ভয়ের সঙ্গে চিৎকার করে উঠল। লি শিয়াং তার সৈন্য নিয়ে তাদের পিছু ধাওয়া করছিল। জি ইয়েং ভয়ে প্রায় খাদ থেকে পড়ে যাচ্ছিল, কিন্তু সৌভাগ্যবশত লি শিয়াং তাকে সমঝমতো ধরে ফেলে। তিনি তার চুলের পাতাগুলো সরাতে চাইল, কিন্তু জি ইয়েং ভাবলেন যে তিনি তাকে মারবেন। জি ইয়েং সাহস করে তাকে তার ব্যাগ খুঁজে পেতে সাহায্য করার জন্য অনুরোধ করে, কিন্তু তিনি যখন তার লোকেদের দিয়ে ব্যাগটি খুঁজে পেলেন তখন তিনি জি ইয়েং এর সামনেই সেটিকে খাদে ফেলে দিলেন, যাতে জি ইয়েং এর আর পালানোর কোনো কারণ না থাকে। জি ইয়েং রেগে যায়, কিন্তু তিনি আবার অনুরোধ করলেন ব্যাগটি ফিরিয়ে দিতে আর বিনিময়ে যে কোনো কিছু করতে রাজি হলেন। লি শিয়াং এই উত্তরে খুব খুশি হল। জি ইয়েং এর কাছে কিছু একটা ভুল মনে হচ্ছিল। এরপর তাদের দুজনকে আবার কারাগারে নিয়ে যাওয়া হলো। জি ইয়েং তাকে কয়েকবার আঘাত করতে চাইল। লি শিয়াং গর্বের সঙ্গে জি ইয়েংকে একটি হিটম্যান অঙ্গভঙ্গি দেখালো। রাস্তায় শিশুরা জি ইয়েং এর দিকে পাথর ছুঁড়ছিল। স্বৈরশাসকটি এসে তার বন্দীদের নিজের সম্পত্তি মনে করল আর তাৎক্ষণিকভাবে নির্দেশ দিল যে এখন থেকে তার অনুমতি ছাড়া কেউ যেন তার সঙ্গে দেখা না করে বা কথা না বলে। প্রাসাদে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই জি ইয়েং কোরিয়ার ইতিহাসের সবচেয়ে দুষ্ট মহিলার মুখোমুখি হল, যিনি ইয়াংসিকে তার হাতের পুতুল বানিয়েছিল আর রাজতন্ত্রের নিয়ন্ত্রণ নিয়েছিল। তার লেজার সদৃশ বিড়ালের চোখ জি ইয়েং এর দিকে স্থিরভাবে তাকিয়েছিল। জি ইয়েং তৎক্ষণাৎ ঠান্ডা হয়ে গেল। জিয়াং মজু মনে করল যে রাজা জি ইয়েং এর সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হয়ে তাকে নিয়ে যেতে চান, কিন্তু লি শিয়াং তাকে বাধা দিয়ে বললেন যে জি ইয়েং তেমন ধরনের নারী নন। এরপর তিনি তার প্রিয় রানীর সামনে জি ইয়েং এর চিবুক হালকা করে ধরে বললেন যে তার নিজস্ব পরিকল্পনা আছে। জি ইয়েং খুব ভয় পেয়ে গেল। লি শিয়াং বিটবিট করে বলল, সেই সময় আপনি আমার কাছে দয়া ভিক্ষা চাইবেন। এটি শুনে জি ইয়েং এর সারা শরীর কাটা দিয়ে উঠল। তিনি কি তাকে নির্যাতন করতে যাচ্ছেন? এই সাসপেন্স রেখে দ্বিতীয় এপিসোড শেষ হয়। পরবর্তী পর্বটির জন্য ভিডিওটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করুন।